আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভূমধ্যসাগরে খাবারের অভাবেই মারা যান অভিবাসন প্রত্যাশীরা। এর মধ্যে বেশিরভাগই সুনামগঞ্জে। দালালদের নির্দেশে মরদেহ ফেলা হয় সাগরে। জ্বালানি তেল সংকটে ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ অপেক্ষা, দেখা মেলেনি সরকার নিয়োজিত কর্মকর্তার। নড়াইলে তর্কের জেরে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ কার্যালয়ে অংশ নেন কৃষক কার্ডের ডেমো বৈঠকে। ক্ষমতা দীর্ঘায়িতের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিছু রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে ডিপ স্টেট। নিজের বক্তব্যের ব্যাখ্যায় আসিফ মাহমুদ, রাজনৈতিক বক্তব্য বলছেন বিশ্লেষকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ভূমধ্যসাগরে খাবার ও পানির অভাবে মৃত্যু হয়েছে 22 অভিবাসন প্রত্যাশীর। এদের বেশিরভাগই বাংলাদেশের সুনামগঞ্জের। অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের নিয়ে পথ হারিয়ে ফেলেছিল নৌকাটি। শুক্রবার গ্রিস উপকূলের কাছ থেকে উদ্ধার করা হয় নৌযানটি। জীবিত উদ্ধার করা হয় 26 জনকে। এদের মধ্যেও 21 জনই বাংলাদেশি, বাকিরা সুদান ও চাঁদের নাগরিক। উদ্ধারকৃতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, টানা 6 দিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় নৌকাটি। সে সময় প্রতিকূল আবহাওয়া এবং খাবার ও পানির অভাবে মৃত্যু হয় অনেকের। দালালদের নির্দেশে সমুদ্রে ফেলে দেয়া হয় মরদেহ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে চলতি বছরের প্রথম 2 মাসেই অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় 559 জন প্রাণ হারিয়েছেন। ভূমধ্যসাগরে প্রাণ হারানো অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সুনামগঞ্জের 10 জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। তাদের মধ্যে জগন্নাথপুর উপজেলার 5 জন, দিরাই উপজেলার 4 জন এবং 1 জন দোয়ারাবাজার উপজেলার। নিহতদের বাড়িতে ভিড় করছেন স্বজনরা। মরদেহ ফিরে পাওয়ার আশায় শোকস্তব্ধ পরিবারগুলো। উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার পথে ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত 22 অভিবাসীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 18 জনই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানায়, দীর্ঘ সমুদ্রযাত্রায় পথ হারিয়ে খাবার ও পানির সংকটে একে একে অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। পরে অনেকেই মারা যান। 2 দিন বোটে রাখার পর মরদেহ পৌঁছতে শুরু হলে জীবিতরা টিকে থাকতে মরদেহ সমুদ্রে ফেলে দেন। রাজধানীতে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি বাড়ছে চালক ও যানবাহন মালিকদের। রাতেই তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় রোববার সকাল থেকে বন্ধ বেশিরভাগ ফিলিং স্টেশন। কুড়িল ও খিলক্ষেত সহ বিভিন্ন এলাকায় পাম্পে গিয়ে তেল না পেয়ে ফিরে যান চালকরা। একাধিক পাম্প ঘুরেও তেল না পাওয়ায় বিপাকে পড়েন পরিবহন চালকরা। পাম্প সংশ্লিষ্টরা জানায়, সকাল 7টা থেকে ডিপো খোলার কথা থাকলেও সরবরাহ স্বাভাবিক হতে দেরি হচ্ছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, দুপুরের দিকে তেলের গাড়ি পৌঁছালে পুনরায় চালু হবে কার্যক্রম। এদিকে অবৈধ মজুদ ঠেকাতে এবং ভোক্তাদের সুষ্ঠুভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে প্রতিটি পাম্পে 1 জন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও নির্ধারিত সময়ে তাদের পাওয়া যায়নি। সকাল 10টার পর মাঠ থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা তাদের। আনসার সদস্যরা। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, চাহিদা অনুযায়ী আবেদন করলেও তেল মিলছে রেশনিং পদ্ধতিতে। এদিকে খুলনা, সিরাজগঞ্জ ও মৌলভীবাজারের ডিপো থেকে সকাল থেকে তেল সরবরাহ শুরু হয়। জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ এবং বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা রাখতে কয়েক জেলার ডিপোতে মোতায়েন রয়েছে বিজিবি। এদিকে পাম্পগুলোতে সরকারি ট্যাগ অফিসার নিয়োগ দিলেও তাদের দেখা মেলেনি বেশিরভাগ স্থানে। সংশ্লিষ্টরা জানান, নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। এছাড়া নতুন করে পাম্পে তেল লোড হওয়ার পর টানানো হবে স্টকের হিসেব তালিকা। নড়াইলে তেল না পেয়ে বাকবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও 1 জন। হত্যাকাণ্ডে শোকাহত নিহতের স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শনিবার দিবাগত রাত 12টা তেল না পেয়ে এভাবেই পাম্প ম্যানেজার নাহিদের সাথে তর্কে জড়ায় ট্রাক চালক। এক পর্যায়ে দেয়া হয় হুমকি। সিসি ক্যামেরায় দেখা যায়, রাত 2:10 ম্যানেজার মোটরসাইকেল নিয়ে পাম্প থেকে বের হন। তখনই ট্রাক নিয়ে তার পিছু নেয় তর্কে জড়ানো সেই চালক সুজাত। কিছু দূর গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায় বলে অভিযোগ ফিলিং স্টেশনের কর্মীদের। শনিবার রাতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা বেনাপোল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের সামনে হয় এই ঘটনা। কর্মীরা জানান, রাত 12টার দিকে সুজাত নামের ওই ট্রাক চালক ফিলিং স্টেশনটিতে তেল নিতে যায়। এ সময় তেল না পেয়ে পাম্প ম্যানেজার নাহিদের সাথে বাকবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে ম্যানেজারকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত সুজাত। তবে এরপর থেকে ফিলিং স্টেশনের ভেতরেই ছিলেন তিনি। স্বজনরা জানান, এলাকার 2টি ফিলিং স্টেশন পরিচালনার দায়িত্বে ছিলেন নাহিদ। তার এমন মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসী। ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে বিচার
বিচারের আওতায় আনার দাবি তাদের। এদিকে অভিযুক্ত ট্রাক চালক সুজাত মোল্লার বাড়িও নিহত নাহিদ সর্দারের গ্রাম পেরোলিতে। ঘটনার পর থেকে বাড়ি ছেড়েছেন সুজাতের পরিবার। তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। জেলায় গেল কয়েকদিন ধরে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় ডিপো থেকে কম সরবরাহ পাওয়ায় ফিলিং স্টেশনগুলোতে প্রায়ই বিশৃঙ্খলা হয়। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যথাসময়ে উপস্থিতির বিষয়ে খোঁজ নেন তিনি। সকাল 9:05 সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের সাথে কুশল বিনিময় শেষে 1 নম্বর ভবন থেকে পায়ে হেঁটে 6 নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজ খবর নেন সরকার প্রধান। যথাসময়ে কর্মচারীদের উপস্থিতির বিষয়ে খোঁজ নেন তিনি। পরে 5 নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং 3 নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর সকাল 10টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নেন তিনি। এরপরই বেলা 12:30টায় সচিবালয় থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। 1:30টায় সরকার দলীয় সংসদীয় কমিটির সভায় যোগ দেবেন তিনি। অন্তর্বর্তী সরকারকে দীর্ঘমেয়াদে রাখার প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ডিপ স্টেট কোন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছে। নিজের বক্তব্যের ব্যাখ্যায় এমনটা বলছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তার দাবি, এই ডিপ স্টেট দেশি বিদেশি শক্তির সমন্বয়ে গঠিত, যদিও তার মন্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ডিপ স্টেট সক্রিয় হয়ে থাকে। সাবেক ছাত্র উপদেষ্টা আসিফের এই বক্তব্য বিশ্লেষণে জানা দরকার ডিপ স্টেট ধারণাটি কি। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, ডিপ স্টেট বলতে অদৃশ্য ক্ষমতা কাঠামোকে বোঝায়, যেখানে সামরিক আমলাতন্ত্র বা গোয়েন্দা সংস্থার একটি অংশ সরাসরি বা পরোক্ষভাবে রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করে। অনেক দেশেই এমন শক্তির প্রভাব রয়েছে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, ইতিহাসের বিভিন্ন বাঁকবদলে ডিপ স্টেট ধারণাটি আলোচনায় আসে। কখনো কখনো বিশৃঙ্খলা এড়াতে তা ভূমিকাও রাখে। প্রশ্ন উঠতে পারে, আসিফ মাহমুদ কি বুঝে শুনে ডিপ স্টেটের কথাটি বলেছিলেন নাকি কথার কথা? জবাবে তার বক্তব্য, নাম বলা না গেলেও এ সম্পর্কে ধারণা আছে মানুষের। এতে জড়িত দেশি বিদেশি শক্তি, তারা প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকারে। আসলে দেশি বিদেশি অনেকেই মিলেই জড়িত, তো ওই জন্য স্পেসিফিক আসলে করতে চাইনি। পিপলস ইন্টারেস্ট, কান্ট্রিজ ইন্টারেস্টের সাথে কম্প্রোমাইজ না করার যে একটা ব্যাপার ছিল, সেই কারণে এই ধরনের আলাপগুলো আর আগায় নাই। এবং পরবর্তীতে স্বাভাবিকভাবেই তারা সরকারের দিক থেকে ব্যর্থ হয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বা অন্যদের সাথে একটা সেটেলমেন্টে হয়তো যাওয়ার চেষ্টা করেছে বা